উগ্রবাদী হিন্দুদের দাবির মুখে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআর কে নির্দেশ দেয় যে মুস্তাফিজকে বাদ দিতে হবে তোমাদের টিম থেকে। এবং উপায় না দেখে কেকেআর এর মালিক শাহরুখ খান অনিচ্ছা সত্ত্বেও মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দেন এবং মুস্তাফিজ বিষয়ক সমস্ত পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন। দর্শক, মাত্র কিছুদিন আগে মুস্তাফিজকে প্রায় 9 কোটি রুপি দিয়ে এই কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল এবং তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে উগ্র হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না, এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মুস্তাফিজকে আসলে খেলতে দিবেন না, তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুঁড়ে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সবই ছিল বিচ্ছিন্নভাবে উগ্র হিন্দুত্ববাদীদের আসলে একটা উস্কানি। কিন্তু এই উস্কানিতে পা দিয়ে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা নির্দেশ দিল যে মুস্তাফিজকে বাদ দিতে হবে এবং অন্য খেলোয়াড় নিতে হবে। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো। এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনা সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার, তারা এই সন্ধ্যাবেলায় জরুরি বৈঠকে বসলো এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের পর বর্তমানে ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল। তিনি একটু আগে ফেসবুকে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন। কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে গোলামীর দিন শেষ। আমি একটু আসিফ নজরুলের ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাই। আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে এবং বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আবার পড়ি, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। মানে ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারবে না, বাংলাদেশ নিরাপদ মনে করে না, কারণ যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরেও খেলতে যেতে পারে না এই উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদের কারণে, সেখানে পুরো ক্রিকেট টিমের নিরাপত্তাটা কোথায়? সুতরাং ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। যে খেলাগুলো হওয়ার কথা ভারতে বাংলাদেশের সঙ্গে, ওগুলো যাতে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি যে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়, যাতে বাংলাদেশের মাটি থেকে আইপিএল এর কোনো খেলা সম্প্রচার না হয়, কেউ দেখতে না পারে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ, এর স্পষ্ট বার্তা এবং কড়া পদক্ষেপ। আমি এটাই বলেছি একটু আগে একটা ভিডিওতে যে এই সমস্ত ওই যে নেকু পশু মুনু ওগুলো করলে আর চলবে না। আমার প্রতিবেশী আমাকে গত 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন একই ধরনের নির্যাতন মানে অত্যাচার সহ্য করতে করতে আর কত আমিও চুপ করে থাকবো? ওই ধরনের পররাষ্ট্রনীতি এগুলো ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পররাষ্ট্রনীতি ভারতে পালিয়ে গেছে। এটা নতুন বাংলাদেশ। আমরা শান্তি চাই, আমরা ভারতের সঙ্গে সহাবস্থান চাই, কিন্তু ভাইরে ওদের তো চাইতে হবে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, বিনিময়ে আমি ভালো ব্যবহার প্রত্যাশাও করি, তাই না? কিন্তু সেটা কোথায়? আমি মনে করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ আরো আগেই নেওয়া ছিল। অনেকে আছে বলবে যে সবসময় বলে এগুলো যে কি হবে, এবং কিছু আওয়ামী লীগের লোক আছে, আমি এই আওয়ামী লীগের লোকদেরকে না মানে ভারতীয় মনে করি জানি, ওরা বাংলাদেশের প্রতি ওরা খুশি হয়। যেমন মুস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স, আওয়ামী লীগের মনে খুশির বন্যা। তারা আরো ব্যাখ্যা করতেছে যে এই জন্য ইউনূস দায়ী, এই দায়ী, সেই দায়ী। দীপচন্দ্র দাস মারা গেছে, এরকম তো আগেও তো ঘটছে, তাই না? এটা তো নতুন না, বাংলাদেশে এরকম হয়, ভারতে আরো বেশি হয়। ভারতে এই গত মনে হয় 1 মাসের ভিতর 8-10 জন মুসলমানকে মারছে ভারতে। সেই ভারত আমাদের এখানে দীপচন্দ্র দাসের মৃত্যু নিয়ে তারা কি করলো? আর আমাদের বাংলাদেশে তো ভারতীয় দূতাবাস সামনেও আসতে পারে না, কিন্তু ভারতে তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশ হাইকমিশনকে আক্রমণ করার জন্য, বারবার হুমকি দিয়েছে, যা খুশি তা করেছে এবং পুলিশ নিশ্চুপ থেকেছে। এবং তখনই আমি বুঝেছি যে এটা আসলে ভারতীয় উগ্রবাদীদের প্রতি সরকারের সমর্থন আছে। এবং যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন কিন্তু এই বিজেপি নেতারা, এই আরএসএস নেতারা, এই শিবসেনারা তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভালো কথা, 9 কোটি রুপি আমাদের ক্রিকেটার নিলেন না, কিন্তু এর ফলাফল কি ভালো? দেখুন, এই উপমহাদেশে কিন্তু ক্রিকেট খুবই জনপ্রিয়। ক্রিকেট খেলা অনেকেই খেলে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, কিন্তু ক্রিকেটের যে মূল ইনকামটা সেটা কিন্তু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে হয়, শ্রীলঙ্কা থেকে হয় কিছু কিছু। সুতরাং ক্রিকেটের এই বাজারটা কিন্তু এখানে। এবং বলা হয় যে আইপিএল সবচেয়ে বেশি টাকা কামায় ইন্ডিয়া থেকে, তারপরেই বাংলাদেশ থেকে। সুতরাং এই যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে আইপিএল এর সত্ত্ব বা সম্প্রচার বাতিল করবে, এটা একটি সঠিক পদক্ষেপ এবং এতে ভারত ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নাই। ক্রিকেট হচ্ছে একটি খেলা, সেই ক্রিকেটকে রাজনীতির ভিতরে ঢুকালো কে? ভারত। এবং দক্ষিণ এশিয়ার যে ক্লাব ভিত্তিক খেলাগুলো হয়, এতে সবচেয়ে বড় খেলা হচ্ছে আইপিএল, কোনো সন্দেহ নাই। এবং সেই আইপিএল এ কিন্তু
পাকিস্তানি ক্রিকেটাররা অলরেডি খেলতে পারে না এবং এখন যুক্ত হলো বাংলাদেশের নাম। তাহলে এই ক্রিকেট নিয়ে ভারতের যে সফট পাওয়ার, যে সফট প্লে গেম, যে শক্তি, যে মোরলগিরি, এটা কোথায় যাবে? যখন পাকিস্তানও বলবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, বাংলাদেশ বলবে আমরা ভারতে গিয়ে খেলবে না, তখন ভারতের এই শক্তি কোথায় যাবে? ভারত কি সেদিক চিন্তা করেছে? ভারতের সেই চিন্তা নাই। ভারতের মাথায় হচ্ছে শুধু ওই উগ্র হিন্দুত্ববাদিতা এবং তাদের সরকারও হচ্ছে ওই চিন্তা ভাবনা পোষণ করে। বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করতে রাজি না, গোলামির দিন শেষ। শেখ হাসিনার আমলে একের পর এক ভুয়া নির্বাচন, শেখ হাসিনার আমলে গণহত্যা, আলেমদেরকে নির্যাতন, বিরোধী দলকে গুম খুন নির্যাতন, সবকিছুকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা মেনে নিতে পারেনি, তাদের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে যে আমাদের এই 15 বছর ধরে আমাদের এই সাজানো সংসার ক্রমে 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 আমাদের এই হিন্দুত্ববাদের প্রসার, ভারতের পরে বাংলাদেশের প্রসার এবং পুরো এই দেশটাকে সাংস্কৃতিকভাবে তারপর আস্তে আস্তে আধিপত্যবাদের মাধ্যমে পুরো দেশটাকে গ্রাস করার যে আমাদের চিন্তা ভাবনা, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সুতরাং এই নতুন বাংলাদেশকে আমরা মানি না, এই বাংলাদেশকে আমরা চাই না। এভাবে হিংসায় জর্জরিত হয়ে ভারত একের পর এক পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ ইত্যাদি নিচ্ছে। তবে আমাদেরও দোষ আছে, কারণ আমরা এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছরেও খাদ্যের সংসম্পূর্ণ হতে পারিনি। এখনো সস্তায় খাবার কেনার জন্য আমাদেরকে ভারত থেকে খাবার কিনতে হয়, যেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু দর্শক, আস্তে আস্তে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে এবং এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এটা দুটো প্রকার হবে, একটা হবে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবে, একটা হচ্ছে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হব, দ্বিতীয় হচ্ছে যে ভারতের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না। আমি নিজেই বলেছি যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয় শত্রুতার ভিত্তিতে। যাই হোক, আমি মনে করি বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি আসিফ নজরুলকে ধন্যবাদ জানাই। এখন যদি বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে বলে, এখন বাংলাদেশ বলেছে যে তারা ভারতে গিয়ে কোনো ক্রিকেট খেলবে না, পাকিস্তানও যদি একইভাবে বলে যে তারাও ভারতে গিয়ে কোনো ক্রিকেট খেলবে না, তাহলে এই ক্রিকেট বিশ্বে ভারতের মোরলগিরি একদম শেষ হয়ে যাবে, ভারতের মোরলগিরির কবর রচিত হবে এবং বাংলাদেশে কোনো আইপিএল খেলা চলবে না। এবং অনেকেই বলেছেন আমার দর্শকদের ভিতরে যে বাংলাদেশে সমস্ত ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিষিদ্ধ করতে হবে। এগুলো তো আর আমার বিষয় না, এগুলো যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন তারা সুবিধা অসুবিধা কি আছে না আছে ওটা দিতে পারেন। তবে দর্শক, অ্যাকশন নিতেই হবে। ভারত যেই পদক্ষেপই নেয় না কেন, চোখে চোখ রেখে তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে হবে। এবং আমাদের এই পদক্ষেপ, মানে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপ, এটা কিন্তু ভারতের জনগণের বিরুদ্ধে না, এটা হচ্ছে ভারত সরকারের এবং কিছু উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ। আমাদের নিজেদের সার্বভৌমত্ব সম্মান রক্ষার জন্য আমাদের এই পদক্ষেপ। তো আমি আসিফ নজরুলের নেওয়া সিদ্ধান্তগুলোকে আবার পড়ে শোনাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে নালিশ দিবে যে আমাদের একজন খেলোয়াড়কে চুক্তি করার পরও তারা বিনা কারণে দল থেকে বাদ দিয়ে দিয়েছে, এই এক। এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিম আমরা ভারতে গিয়ে খেলবো না, কারণ ভারতে আমরা নিরাপত্তা বোধ করতেছি না, কারণ যেখানে আমাদের মাত্র একজন খেলোয়াড়, সে চুক্তিবদ্ধ হওয়ার পরেও সে ভয় যেতে পারতেছে না, সে চুক্তিবদ্ধ হওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়েছে উগ্রবাদীদের হুমকিতে, সেখানে আমাদের পুরো ক্রিকেট টিম সহ আরো লজিস্টিক সহ ম্যানেজার সহ সবাই কি হয়ে যাবো। সুতরাং আমরা ভারতে যাব না, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ট্রান্সফার করতে হবে। আর তৃতীয়ত, বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচারও বন্ধ করে দিতে হবে। তোমরা ওই যে ওই 9 কোটি টাকার ওই যে ইয়ে করছো যে মুস্তাফিজ 9 কোটি টাকা নিবে, এইসব পদক্ষেপে তোমাদের শত শত কোটি টাকা চলে যাবে। ইট মেরেছ, এখন পাটকেলটি খাবে। এখন থেকে এটাই চলবে। এবং আসিফ নজরুল তার ফেসবুক পোস্ট শেষ করেছেন এই লিখে যে গোলামির দিন শেষ, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। মুস্তাফিজকে বাদ দেয়া হলো আইপিএল থেকে, এটা ধরেন তাকে খেলাতে নাও পারতো, কিন্তু যে ইস্যুতে তাকে বাদ দেয়া হলো এটার প্রভাবটা অনেকদিন থাকবে। এটার খেসারত ভারতের বহু মানুষকে দিতে হবে এবং বাংলাদেশের মানুষকেও দিতে হবে। এমন একটা ঘটনা ঘটাইলো যে বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে যে পিটিয়ে পোড়ানো হত্যার কারণে যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তারা ধারণ করলো। এটাকে বাংলাদেশের নাগরিক, তো সে তো হিন্দু, তো এটা যদি মুসলমান হতো তাহলে সমস্যা হতো না। তাহলে ভারতের কি দেখা গেল যে তারা হিন্দুকে প্রতিনিধিত্ব করে, মানে সব মানুষকে না। যদি এখানে কোনো মুসলমানকে পোড়ানো হয় বা পিটিয়ে মারা হয়, প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু সেটা ভারতের কোনো বিষয় না, হিন্দু হলে বিষয়। আর ভারতে যদি কোনো মুসলমানকে পোড়ানো হয়, পিটানো হয়, তাহলে সেটা কি ব্যাপার, সেটা হচ্ছে তাদের কোনো বিষয় না এবং বাংলাদেশেরও কোনো বিষয় না, ওটা হচ্ছে ভারতের নাগরিক, তারা যা খুশি তাই করবে। এই যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে আজকে মুস্তাফিজুর রহমানকে আজকে বলি দেওয়া হলো, জবাই করা হলো।
আমরা খুশি হয়েছিলাম 9,20,00,000 রুপি পাবে, খেলবে, এবং এটা একটা সম্প্রীতিতে। এখন মুস্তাফিজুর রহমানকে খেলা হলো না, তো বাংলাদেশের যারা মুসলমান প্লেয়ার তারা সেখানে যে খেলবে কিভাবে? সামনে মানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে খেলবে কোন নিরাপত্তায়? এখানে তো নিরাপত্তাজনিত একটা কারণ দেখানো হলো যে এখানে হিন্দুরা সেন্টিমেন্ট হয়ে আছে, আক্রমণ হতে পারে। এই জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে নির্দেশ দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দিল। একটা দৃষ্টান্ত হয়ে গেল। কিন্তু তাহলে এরকম কি অনেক ঘটনা ঘটবে যদি মুসলমান কেউ সেখানে নিহত হয়? তাহলে কি ভারতের কোনো হিন্দু প্লেয়াররা বাংলাদেশে আসতে পারবে না, নাকি বাংলাদেশের কোনো বিপিএল এ খেলতে পারবে না? বিষয়টা কি? এটার সমাধানটা কি? সামগ্রিক দৃষ্টিভঙ্গিটাকে আমি সেটাই ভাবছি। এটা বড় ধরনের একটা সর্বনাশ হয়ে গেল যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আমরাও যদি মনে করি যে ভারতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, তাহলে সেই প্রেক্ষিতে আমরা কি করতে পারি? বাংলাদেশ কি করবে? তাহলে এখন সবকিছু করার অধিকার শুধু থাকবে ভারতের, তাও হিন্দু ইস্যুতে, মুসলমান ইস্যুতে না। তারা যদি বলতো না, বাংলাদেশে মানুষের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, আমরা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র হিসাবে আমরা এটার প্রতিবাদ করছি। বিষয়টা তো এইভাবে আসছে না, আসছে একটা সম্প্রদায়, একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এই যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে এই হিন্দু নির্যাতনের উপর ভিত্তি করে, বাংলাদেশে হিন্দু নির্যাতনের উপর ভিত্তি করে মুস্তাফিজ যেহেতু মুসলমান, সুতরাং সে খেলতে পারলো না। আচ্ছা, মুস্তাফিজ না হয়ে যদি কোনো হিন্দু প্লেয়ার হতো, লিটন দাস, সে কি পারতো? আমার ধারণা সেক্ষেত্রে হয়তো পারতো, কারণ সে তো হিন্দু, সেখানে সমস্যা নেই। কারণ বিষয়টা তো হিন্দু মুসলমান বিষয়টা চলে আসতেছে। মানে আমি বিপদটা দেখছি যে এই ধরনের ঘটনাটা প্রভাব তো বাংলাদেশেও আছে। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশে এটা শুরু হয়েছে। এটা উচিত হয়নি দীপুচন্দ্র দাসকে এভাবে পোড়ানোর, এই ঘটনাটা নিন্দনীয়। এটা অনেক ঘটনার একটা, তাকে হিন্দু হিসেবে তাকে ভিকটিম করা হয়নি, তাকে একটা জেলাসি, ঘটনাক্রমে সে, তার একটা বর্ণ, একটা ধর্ম আছে ঘটনা। এমনি এরকম কি কোনো মুসলমান হচ্ছে না? সে মুসলমান হচ্ছে। তো নিন্দাটা সামগ্রিক হলো না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু হিন্দু হিসাবে ভারত তাকে অন করলো, বাংলাদেশে কোনো মুসলমানকে সে অন করছে না। এটা একটা মানে ভারতকে যে আমরা বড় রাষ্ট্র হিসেবে মনে করি, এটা একটা খারাপ জিনিস হলো। আর একটা জিনিস হলো যে ভবিষ্যতে কিন্তু এইটা একটা উদাহরণ হয়ে থাকবে। তাহলে যে কোনো ইস্যুতে ভারতের কোনো হিন্দুরা এখানে খেলতে আসলে একই ধরনের কথা আসবে যে না, হিন্দুরা এখানে ফুটবল খেলতে পারবে না, ক্রিকেট খেলতে পারবে না, কারণ আমরাও এখন সেন্টিমেন্ট। এখন ভারতেও কিন্তু সংখ্যালঘুদের অত্যাচারের ব্যাপারে সরকার নিন্দা করছে, যে সেখানে উদ্বেগ প্রকাশ করছে। তাহলে কি দাঁড়াচ্ছে? যে ভারতের মুসলমানরা, তাদেরকে আমরা অন করতেছি, আমাদের এখানকার হিন্দুদেরকে ওরা অন করতেছে। এই যে ভেদাভেদটা করে ফেললাম, এটা পরিণতি কি? আমি ভাবছি সেটাই, এটা ভয়ঙ্কর। ভারতের এখন এই যে শাহরুখ খানকে পর্যন্ত গাদ্দার বলা হয়েছে। ভারতে অনেক মুসলমান অভিনেতা আছে, ব্যবসায়ী আছে, বড় বড়, সবাই কিন্তু বিপদে পড়লো ওই ধর্মীয় দৃষ্টিকোণটা, যেটা 50-60 বছর আগে যে ধরনের একটা উন্মাদনা থেকে আমরা বেড়ে এসে আস্তে আস্তে একটা অসাম্প্রদায়িক রাজনীতির দিকে যাচ্ছি, আবার কিন্তু ঘুরে গেল। ফলে বাংলাদেশেও সাম্প্রদায়িক রাজনীতি উন্মেষ ঘটবে, আর গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনীতি মার খাবে। ভারতেও সেম একই পরিস্থিতি হলো। তা আলটিমেটলি কার জয় হচ্ছে? জয় হচ্ছে দুই দেশের উগ্রপন্থীদের, যেটা একটা অশনি সংকেত। ইন্ডিয়ান রাজনীতি মানে হিন্দু মুসলমানের রাজনীতি, মুসলমান ঘৃণা, মুসলমানের গায়ে দাগ লাগাই দেওয়া, বিদ্বেষ ঘটানো, এইটা দিয়ে মোদি টিকে আছে। এটা মোদি, বিজেপি, আরএসএস সবার রাজনীতি হচ্ছে, এটা হচ্ছে ভিত্তি। আর সেই ভিত্তিটা ছড়িয়ে চলে আসছে একেবারে ক্রিকেট খেলা পর্যন্ত। আপনারা জানেন আমাদের মুস্তাফিজ ক্রিকেটের বোলার। ইন্ডিয়াতে যে ক্লাবগুলোর ক্রিকেট খেলার প্রতিযোগিতা চলছে, ক্লাব মানে রাজ্যগুলো, আসলে বেসিক্যালি ক্লাব না, রাজ্যের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা পরস্পর সাথে পরস্পর খেলতেছে। সেখানে তারা কলকাতা ইয়েকে নিচ্ছে, কলকাতা নাইট রাইডার ক্লাব ইয়েকে নিচ্ছে, আমাদের মুস্তাফিজকে নিচ্ছে। এখন মুস্তাফিজ নাম মুসলমান, এটা বিরাট ইস্যু হয়ে গেছে। এটা উস্কানি দিতে 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 ফাইনালে নিয়ে আসছে। আজকে সকালের খবর হলো কলকাতা নাইট রাইডার্সকে বলে দেওয়া হয়েছে তুমি মুস্তাফিজকে খেতে দাও। আচ্ছা, এখানে শব্দটা বড় ইন্টারেস্টিং। আজকে খবরটা ছাপা হয়েছে
এই ক্লাবগুলো ক্রিকেট খেললেও এগুলো আবার পারমিশন নিয়ে খেলতে হয়, মানে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পারমিশনে হয় এটা। এবং যেহেতু বাংলাদেশের প্লেয়ার নেবে, ফলে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডও আবার মুস্তাফিজকে অনুমতি দেয়। এই প্রেক্ষিতে হয় জিনিসগুলো। তো আজকে সকালে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি বরাত দিয়ে এই খবরটা ছাপা হয়েছে যে তারা বলেছে নাইট রাইডার্সকে যে 2026-এর দল থেকে, নাইট রাইডার্সের দল থেকে যেন মুস্তাফিজকে, এখানে শব্দটা ইউজ করছে ছেড়ে দেওয়ার নির্দেশনা। ছেড়ে দেওয়া মানে কি না, এটা বুঝিস যেটা একটা নিলাম হয়েছিল, নিলামে যেই প্লেয়ারের দল যে নিয়েছিল সবচেয়ে বেশি দাম দিয়ে, সেই পেয়েছে সেই প্লেয়ারকে, এরকম একটা ধারণা আছে। তা ছেড়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া বললে তো বেটার হতো। এনিওয়ে, যে কোনো কারণে হোক দিয়েছে তারা, কিন্তু এটার অজুহাতটা বড় অদ্ভুত আর কি। অজুহাতটা হলো ইন্ডিয়ান একটা আঞ্চলিক মুসলমানদের সামাজিক না ধর্মীয় গোষ্ঠী, তারা নাকি আপত্তি দিয়েছে। আপত্তিটা কি সেটা আরো ইন্টারেস্টিং। আপত্তিটা বলতেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে, তাই বাংলাদেশের মুসলমান মুস্তাফিজকে আমরা নিব না। সেটা আবার বলতেছে ইন্ডিয়ার একটা মুসলমান গোষ্ঠী। কি কাণ্ড কারখানা! তার মানে এটা বোঝাই যাচ্ছে যে নামে মুসলমান গোষ্ঠী হইলেও সে আসলে মোদির কোন গোষ্ঠী। আবার কোন এটা আরো কে কে জানি এটা বলেছে, কোন রাজনৈতিক দল হুমকি দিয়েছে, কোন রাজ্যের রাজনৈতিক দল, এটা না হলে তারা ক্রিকেট খেলার মাঠে ঢুকে পড়বে। এগুলো খুব সহজ, বাংলাদেশে এগুলো করা যায়, এটা কোনো ব্যাপার না। আপনি 100 লোক ঢুকাই দিলেন, লোক ঢুকাই দেওয়া মানে তো এটা গ্যান্দামে লাগাই দিলেন, খেলা হবে তার সেখানে। মানে খেলার জিনিসটাকে আপনার ধ্বংস করতে চাইলে আপনার বহু কিছু পথ আছে, এটা কোনো ব্যাপার না, নতুন কিছু ব্যাপার না। এনিওয়ে, মূল বিষয়টা হলো দেখেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। আচ্ছা, মোদির দেশে কি মুসলমান নির্যাতন হয় না? তা আমরা কি মুসলমান নির্যাতনের জন্য আজকে এটা ভেঙে দেবো, কালকে এটা ভেঙে দেবো, এটা করতে থাকবো? এরকম চলতে থাকবে? এবং সেক্ষেত্রে ইন্ডিয়ানদের বেলায় মুসলমান নির্যাতনের সংখ্যা কি বেশি হবে না? এই যে ইভেন এখনো তো চলতেছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে দিল্লিতে, সামনে ইলেকশন, দিল্লিতে বিভিন্ন বস্তিতে যাচ্ছে গিয়ে কেউ বাংলাদেশি কিনা। প্রথম কথা হলো মুসলমান হলে তাকে বাংলাদেশি বলা হচ্ছে, এটা হচ্ছে প্রধান কথা। এখন সে যদি বিহারের মুসলমান হয় অবশ্যই বাংলাদেশি, এটা কমন। মোবাইল ধরতেছে তার পিঠে দিয়ে বলতেছে আমার কাছে যন্ত্র আছে, তুমি হিন্দু না মুসলমান আমি জানতে পারবো, এবং তুই বাংলাদেশি কিনা আমি জানতে পারবো। এইটাও নিয়েও আজকে বাংলাদেশে অনেক পত্রিকায় রিপোর্ট করেছে। তাহলে ইন্ডিয়াতে যে এগুলো চলতেছে, মুসলমান বিদ্বেষ বা মুসলমানদেরকে স্কেপগোট করা, বা তাদেরকে তাদের কান্দে তাদেরকে হয়রানি করা, তো এগুলো নিয়েও তো আমরা নানান কিছুতে অজুহাত তুলতে পারি। এগুলো কি চলতে থাকবে? মোদি বলতে চাচ্ছে যেগুলো চলবে কি চলবে না পরের ব্যাপার, আমার এখন ইলেকশন সামনে, ভাই আমাকে এটা করতে হবে। ইন্ডিয়ায় হিন্দু, বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ান হিন্দুত্ব বসে থাকতে পারে না। ও বুঝতেছেন না যে এটার জন্য এখন বাংলাদেশও তো ইন্ডিয়ার বিরুদ্ধে একই অভিযোগ দিতে পারে। ঠিক যেমন আপনারা দেখেছেন যে গত 2 সপ্তাহ আগে এইবারকার বড়দিনে 25শে ডিসেম্বর খ্রিস্টান কমিউনিটির মধ্যে 60টা কমিউনিটিতে হামলা হয়েছে। সেইটা উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এটার আপত্তি জানায়, বিরোধিতা করে, নিন্দা জানায়, বিবৃতি দিচ্ছে। তো এটা তার মানে নিন্দা করার ভিতরে আটকে থাকবে না। হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, তো ইন্ডিয়াতে চুপ থাকতে পারবে না। তাহলে আমরাও এবার ইন্ডিয়াতে যে কোনো কমিউনিটির উপর নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে থাকবো। তাহলে মোদি সেই দিকে আমাদেরকে ডাকতেছে। তারপর আরেকটা ফ্যাক্টস আছে, কলকাতা নাইট রাইডার্স, এটা শাহরুখের ইনভেস্টমেন্ট আছে। শাহরুখ মুসলমান, মুসলমান, দেখেন ডাবল অপরাধ তাদের। তাহলে এখন মোদি এই যে নতুন রাজনীতি খুলতেছেন, যে
বাংলাদেশে নির্যাতন হলে, হিন্দু নির্যাতন হলে তাদেরকে এটা নিয়ে একটা উচিলা বার করতে হবে। এটাকে উচিলা বার করে তাদের ইলেকশনের সামনে আসাতে তারা এটাকে হিন্দু মুসলমান ইস্যু বানাবে, বানায় বলবে যে হিন্দু ভোটাররা যেন বিজেপিকে ভোট দেয়, তারা হিন্দু স্বার্থ রক্ষা করবে, বিদেশেও হিন্দু স্বার্থ রক্ষা করবে। এইটা হচ্ছে তাদের রাজনীতি, এবং এই রাজনীতির কৌশল নিয়ে তারা আগায় যাচ্ছে। বিজেপিকে এইবার বারে বারে জিতানোর কৌশল হিসেবে এটাকে ব্যবহার করবে। তো সম্ভবত এখন যেটা হবে, আমাদেরকেও এই প্রসঙ্গে পদক্ষেপ নিতে হবে যে ইন্ডিয়ান কোনো কেউ বাংলাদেশের কোথাও যদি যুক্ত থাকে তাদেরকেও বলতে হবে যে ইন্ডিয়াতে মুসলমান নির্যাতন হচ্ছে, সেই জন্য ভাই তুমি যাও গা। তাহলে এই নতুন যে ডিগিং, এই আন্দোলনটা, এই যে খোরাখুরি করতেছে মোদি সরকার, এটার পরিণতি এদিকে যাবে বলে